আহমদ মুসা তাকালো সর্দার জামিল উদ্দিনের দিকে, বলল, আপনার কণ্ঠে কিছুটা বিরক্তি, কিছুটা অসন্তুষ্টি দেখতে পাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব দেব, কিন্তু আপনি যদি সত্য জানার জন্য প্রস্তুত থাকেন তাহলেই শুধু। গম্ভীর হয়ে উঠল সর্দার জামাল উদ্দিন। বলল, তুমি আমার জানা ও বিশ্বাসের বিপরীত কথা বলছ, তবে মনে রেখো, আমার ধর্ম এবং সত্য আমার কাছে সবচেয়ে বড়। ধন্যবাদ জনাব, বলে কথা বলা শুরু করল আহমদ মুসা। প্রমাণের কথা যেহেতু বলেছেন, আমাকে অনেক কথা বলতে হবে। আমি থাইল্যান্ডে আসার গত কয়েক সপ্তাহে যা ঘটেছে সব কথাই এর মধ্যে আসবে, কিন্তু সেদিকে না গিয়ে আমি ওদের 3টি বৈশিষ্ট্যের কথা বলবো। 1, ওরা পকেট মেশিনগান সহ এ ধরনের যে অস্ত্র ব্যবহার করে তাতে খোদাই করা সাংকেতিক অক্ষর ও নম্বর হিব্রু ভাষায় লেখা। তার মানে এ অস্ত্রগুলো ইসরায়েলে তৈরি। 2, মুজাহিদিন পাত্তানি মুভমেন্ট MPM নামের কাভারে ব্ল্যাক ইগলের যারা বাইরে থেকে এসে থাইল্যান্ডে কাজ করছে তাদের অধিকাংশ আরব বংশোদ্ভূত, আরবি ভাষায় ফ্লুয়েন্ট কথা বলতে পারে এবং নামও আরবীয় তাদের, কিন্তু তারা মুসলমান নয়। এবং 3, তারা তাদের চিঠিপত্রে, বিভিন্ন ডকুমেন্টে এবং তাদের জামা ও জ্যাকেটের কলার ব্যান্ডে ভেতরের অংশে পরিচয়মূলক যে মনোগ্রাম ব্যবহার করে সে মনোগ্রামের কেন্দ্রবিন্দুতে ব্ল্যাক ইগল। ব্ল্যাক ইগল বসে আছে মুসলমানদের প্রতীক অর্ধচন্দ্রের বুকের উপর, আর ইগলের মাথার উপর রয়েছে ইসরায়েলের 6 কোণা তারকা। থামল আহমদ মুসা। সর্দার জামাল উদ্দিনের চোখে মুখে প্রবল বিস্ময়। সে একবার চাইল আয়েশা আলিয়া কাতানির দিকে, একটু চিন্তা করল, তারপর উঠে দাঁড়াল। ভেতরে হাঁটা শুরু করে বলল, আহমদ মুসা, তুমি একটু বসো, আর আয়েশা বোন, তুমি একটু আমার সাথে এসো। আয়েশা আলিয়া কাতানিও উঠে দাদুর সাথে ভেতরে গেল। দুজনের মুখই গম্ভীর। সর্দার জামাল উদ্দিন গিয়ে ঢুকল নাতি আব্দুল কাদের কামাল উদ্দিনের কক্ষে। দাদু, তুমি ভাইয়াকে দেয়া তাদের মেশিনগান ও বুলেট প্রুফ জ্যাকেটটা দেখবে নাকি? বলল আয়েশা আলিয়া কাতানি। হ্যাঁ বোন, আহমদ মুসা হয় ইবলিশ শয়তানের চেয়েও বড় কেউ, অথবা সৌভাগ্যবান কোনো ফেরেশতা। তার কথার বিষয়টা পরখ করা যাবে আমাদের আব্দুল কাদের কামাল উদ্দিনের মেশিনগান ও জ্যাকেট থেকে। সর্দার জামাল উদ্দিন কাতানি বলল। ওয়াল ক্যাবিনেট খুলে হ্যাঙ্গার থেকে জ্যাকেট, ওয়াল ক্যাবিনেটের ভেতরে দেয়ালের গোপন কুঠুরি থেকে হ্যান্ড মেশিনগান বের করে নিল। 2টি জিনিস টেবিলে রেখে দাদু ও নাতনি হুমড়ি খেয়ে পড়ল আহমদ মুসার কথার সত্যাসত্য পরখ করার জন্যে। দেখল তারা হ্যান্ড মেশিনগান ও জ্যাকেটের কলার ব্যান্ডের ভেতরের পাশ। দুজনেই মুখ তুলল, বিস্ময় বিস্ফারিত চোখ। আহমদ মুসা যা বলেছে হুবহু তাই তারা দেখতে পেল। হ্যান্ড মেশিনগানের গায়ে শুধু হিব্রু অক্ষর ও সংখ্যায় নয়, প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেভিড বেনগুরিয়ান স্টিল ইঞ্জিনিয়ারিং কোম্পানির নামও খোদাই করা। জ্যাকেটের কলার ব্যান্ডেও মনোগ্রাম তারা পেল ঠিক আহমদ মুসা যেমন বলেছে তেমন। দাদু, উনি যা বলেছেন ঠিক তেমনই তো পাওয়া গেল, বলল আয়েশা আলিয়া কাতানি। সর্দার জামাল উদ্দিন আরও গম্ভীর হয়ে উঠেছে, তার কপাল কুঞ্চিত। ভাবছে সে। বলল, আমি বুঝতে পারছি না বোন, ঘটনা আসলে কি? মুজাহিদিন পাত্তানি মুভমেন্ট সম্পর্কে তার বক্তব্য মেনে নেওয়া যায় না, কিন্তু তার উল্লেখিত প্রমাণগুলো উপেক্ষা করা যাচ্ছে না। 2টি প্রমাণ তো আমরা এখানে দেখলাম, আর মুজাহিদিন পাত্তানি মুভমেন্ট এর শীর্ষ যাদেরকে আমি দেখেছি তাদের বেশিরভাগই তো বিদেশি, কিন্তু মুসলমান নয় এটা মানতে পারছি না। শীর্ষ নেতা হাবিব হাসাবাহ একজন খুবই পরহেজগার মানুষ। আহমদ মুসার এই অভিযোগ অবিশ্বাস্য। কিন্তু দাদু, তার কথাগুলো যে সত্যি প্রমাণিত হলো তার ব্যাখ্যা কি? বলল আয়েশা আলিয়া। এখানে এসেই তো আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। 6 কোণা তারকা, ক্রিসেন্টের বুকের উপর ব্ল্যাক ইগল, ইসরায়েলের তৈরি অস্ত্র ছোট বিষয় নয়, সর্দার জামাল উদ্দিন বলল। কথা শেষ করেই চলতে শুরু করে বলল, এসো বোন, ও একা বসে আছে। দুজনেই ড্রয়িং রুমে ফিরে গেল। আহমদ মুসার মুখে হাসি, বলল, আসুন জনাব, বসুন। আমার জন্য কি কোনো সুখবর আছে? গম্ভীর সর্দার জামাল উদ্দিনের মুখ। আহমদ মুসার কথার জবাব না দিয়ে বলল, আচ্ছা বলো,
তোমার কথা যদি ঠিক হয়, ওরা যদি ব্ল্যাক ইগলই হয়ে থাকে, তাহলে পাত্তানিদের নেতা জাবের বাঙ্গাসা জহিরুদ্দিন ওদের সাথে এক হয়ে সংগ্রাম করছে কেন? এই তো সেদিন পাত্তানি শহরের উপকণ্ঠে ওদের এক অভিযানে জাবের বাঙ্গাসা জহিরুদ্দিন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। ওই অভিযানে তিনি আহত হন। তার রক্তমাখা জামা থাই সেনারা উদ্ধার করেছে, এর ছবি তারা সংবাদপত্রে প্রকাশ করেছে। এটা তুমি কি অস্বীকার করবে? আহমদ মুসা গম্ভীর হল, সোজা হয়ে বসল, বলল, হ্যাঁ জনাব, আপনি যা বলেছেন থাই সরকার আমাকে এই কথাই বলেছিল। তারা আমাকে নতুনভাবে বুঝাতে চেষ্টা করেছিল যে আমি ঘটনাকে যেভাবে দেখছি সেটা ঠিক নয়। জাবের বঙ্গাসা জহিরুদ্দিনকে তার দলের লোকেরাই পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সে নিজে অংশগ্রহণ করেছে। তার রক্তাক্ত জামা এর সর্বশেষ প্রমাণ। কিন্তু থাই সরকারের এ বক্তব্যের সাথে একমত হয়নি। আমি তাদের অনুরোধ করেছিলাম। আহমদ মুসার সামনে এগোতে পারল না। ড্রয়িং রুমের বাইরে দরজায় একটা শব্দ হয়েছে এবং তার সাথে একটা কণ্ঠ চিৎকার করে উঠেছে, থামো মিথ্যাবাদী, এই থাই সরকারের কুত্তা এজেন্ট, থামো। সবারই মাথায় একসাথে বউ করে ঘুরে দাঁড়িয়েছিল সেই শব্দ লক্ষ্যে। আহমদ মুসা দেখল একজন তরুণ যুবক তার দুহাতে দুটি রিভলভার তাক করা আহমদ মুসার দিকে। যুবকটি আহমদ মুসার ডান পাশ থেকে সোজা পূর্বে ৮-১০ ফুট দূরে দাঁড়িয়ে। আহমদ মুসা বসে আছে উত্তরমুখী হয়ে, তার সামনে সর্দার জামাল উদ্দিন, তার পেছনে আয়েশা আলিয়া। যুবকটিকে দেখে সর্দার জামাল উদ্দিনের কণ্ঠ থেকে স্বগত একটা উক্তি বেরিয়ে এলো, ভাই আব্দুল কাদের কামাল উদ্দিন। আয়েশা আলিয়ার মুখ ফুটে একটা স্বগতোক্তি বেরিয়ে এসেছে, ভাইয়া। প্রথমটায় সর্দার জামাল উদ্দিন এবং আয়েশা আলিয়া দুজনকেই বিস্ময় এসে ঘিরে ধরেছিল। বিস্ময় থেকে মুক্ত হয়ে সর্দার জামাল উদ্দিন তার নাতি আব্দুল কাদের কামাল উদ্দিনকে লক্ষ্য করে দ্রুত কণ্ঠে বলল, কি করছো তুমি? রিভলভার নামাও, উনি আমাদের মেহমান। না দাদু, উনি মেহমান হতে পারেন না। এর ফটো আমি দেখেছি। এক্ষুনি বিভেন বার্গম্যান এ পর্যন্ত আমাদের মুজাহিদিন পাত্তানি মুভমেন্টের প্রায় ১০০-এর মতো লোককে হত্যা করেছে। এর কারণে গ্রেফতার হয়েছে আমাদের ১/২০০-এর মতো লোক। একে দেখা মাত্র হত্যার নির্দেশ আছে। আব্দুল কাদের কামাল উদ্দিনের দুচোখ বারুদে আগুন লাগার মতো জ্বলছিল। তার কথা শেষ হওয়ার আগেই তার দুই তর্জনী দুই রিভলভারের ট্রিগারে চাপ বাড়াচ্ছিল। আহমদ মুসার বাম পকেট থেকে বাম হাতে রিভলভার আগেই উঠে এসেছে। গুলি করার পূর্ব মুহূর্তে আব্দুল কাদের কামাল উদ্দিনের দু রিভলভারের নল শেষবারের টার্গেট অ্যাডজাস্ট করে নিচ্ছিল। ভাইয়া, গুলি করো না, শোনো, বলে চিৎকার করে উঠল আয়েশা। ঠিক এ সময় আহমদ মুসার বাম হাতের চোখের পলকে ছুটে যায় ডান পাশে। হাতও কালো রঙের ছোট রিভলভার থেকে দুটি গুলির শব্দ হলো। বাম হাতটা ছুটে আসা গুলি করার সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়ে গেল। আহমদ মুসার দুটি গুলি লেগেছিল যুবকটির দুই হাতের দুই রিভলভারে। দুটি রিভলভারই যুবকটির হাত থেকে ছিটকে পড়ে। আহমদ মুসা তার রিভলভার যুবকটির দিকে উদ্যত রেখে উঠে দাঁড়ায়। ছিটকে পড়া রিভলভার কুড়িয়ে দাঁড়িয়ে যুবকটির মুখোমুখি হয়ে বলল, আব্দুল কাদের কামাল উদ্দিন, এসো, বসো, তোমার সব অভিযোগই শুনব। কল্পনার চেয়ে দ্রুত ঘটে যাওয়া এই ঘটনায় আব্দুল কাদের কামাল উদ্দিন বিমূঢ় হয়ে পড়ে। বিমূঢ় ভাব কাটলে তার চোখে সে বারুদের আগুন আবার জ্বলে ওঠে। কিছু সে বলতে যাচ্ছিল। যা বলবে বসে বসে বলো, বলে আহমদ মুসা ডান হাত দিয়ে তাকে টেনে এনে তার দাদুর পাশে বসালো। আহমদ মুসার বাম হাতে তখনও উদ্যত রিভলভার। সর্দার জামাল উদ্দিন ও আয়েশা আলিয়া দুজনেই অবিশ্বাস্য এক ঘটনা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। যখন তারা সম্বিত ফিরে পেল, খুশি হলে যে আব্দুল কাদের কারো কোনো ক্ষতি হয়নি, আহমদ মুসাও বেঁচে আছে। আব্দুল কাদের কামাল উদ্দিন পাশে এসে বসার পর সর্দার জামাল উদ্দিন বলল, তোমাকে ধন্যবাদ আহমদ মুসা, তোমার গুলি নিখুঁত হওয়ার জন্যে। আমার অবাক লাগছে, এত দ্রুত করা গুলি এত নিখুঁত হলো কি করে? দাদু, এর নাম আহমদ মুসা নয়, বিভেন বার্গম্যান, বলল আব্দুল কাদের কামাল উদ্দিন, তার কণ্ঠ ক্রোধ ও ক্ষোভে ভরা। আহমদ মুসা হাসল, বলল, দুদিন আগ পর্যন্ত ওরা আমার নাম বিভেন বার্গম্যানই জানত, কিন্তু দুদিন হলো তারা জানতে পেরেছে আমি আসলে আহমদ মুসা। এরপরই তারা দেখামাত্র আমাকে হত্যার নির্দেশ দিয়েছে। কিন্তু আজও ওদের কাছে আপনার নাম বিভেন বার্গম্যান শুনেছি, বলল আব্দুল কাদের কামাল উদ্দিন। তুমি মুসলমান, তুমি কেন? কোনো মুসলমানের কাছে আমার নাম আহমদ মুসা, এই কথা তারা প্রকাশ করবে না।
বলল আহমদ মুসা। কেন? জিজ্ঞেস করল আব্দুল কাদের কামাল উদ্দিন। নাম নিয়ে তোমার প্রশ্ন থাক কামাল। জাবের বঙ্গাসা জহিরুদ্দিনের রক্তমাখা জামা নিয়ে উনি কথা বলছিলেন, তুমিও শুনেছ। কথাটা তাকে শেষ করতে দাও, বলল সর্দার জামাল উদ্দিন। আহমদ মুসা তাকালো আব্দুল কাদের কামাল উদ্দিনের দিকে, বলল, হ্যাঁ কামাল, আমার বিরুদ্ধে তোমার যে অভিযোগ, এ থেকেও তারও কিছু জবাব তুমি পেয়ে যাবে। আহমদ মুসা একটু থামল, পরক্ষণে আবার বলা শুরু করল, সর্দার সাহেব, আমি বলেছিলাম জাবের জহিরুদ্দিনের কথিত রক্তমাখা জামা সম্পর্কে আপনি যা বললেন, আব্দুল কাদের কামাল উদ্দিন যা মনে করে, থাই সরকারও আমাকে এটাই বুঝাবার চেষ্টা করেছিল। আমি তাদের বলেছিলাম থাইল্যান্ডে সন্ত্রাস মুসলমানরা করছে না, করছে তৃতীয় একটি ষড়যন্ত্রকারী পক্ষ, এবং জাবের জহিরুদ্দিনকে ছিনতাই করে নিয়ে গেছে তার বন্ধুরা নয়, শত্রুরা। তাদের উদ্দেশ্য সাধনের জন্য তারা তাকে ব্যবহার করতে চায়। আমার এ মতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য থাই সরকার থেকে আমাকে বলা হয় জাবের জহিরুদ্দিনের রক্তমাখা জামা সংঘর্ষের স্থলে পাওয়ায় প্রমাণ করে জাবের প্রত্যক্ষভাবে সংঘর্ষে সন্ত্রাসে অংশগ্রহণ করেছিল। অতএব আমার কথাকে তারা অসত্য বলে অভিহিত করে। আমি তাদেরকে অনুরোধ করি, সংঘর্ষের সময় এবং জাবের জামায় যে রক্ত পাওয়া গেছে তা ঝরার সময় এক কিনা পরীক্ষা করার জন্য দেখুন। সংঘর্ষ ও জামায় রক্ত লাগার সময় যদি এক হয়, তাহলে সংঘর্ষে জাবের জহিরুদ্দিন অংশগ্রহণ করেছিল সেটা বোঝা যাবে। আর যদি সময় এক না হয়, তাহলে প্রমাণ হবে জাবের জহিরুদ্দিন সংঘর্ষে অংশ নেয়নি। রক্ত পরীক্ষা করে প্রমাণিত হয়েছে জামার রক্ত লাগার সময় ও সংঘর্ষের সময় কয়েক ঘন্টা আগে। আর তার মানে জাবের জহিরুদ্দিন সংঘর্ষে অংশগ্রহণের কথাটা মিথ্যা। বিস্ময়ে হা হয়ে গিয়েছিল সর্দার জামাল উদ্দিনের মুখ। আয়েশা আলিয়ার মুখ প্রসন্ন। বিস্ময়ের একটা ছায়া নেমে এসেছে কামাল উদ্দিনের চোখে মুখে, কিন্তু চোখে মুখের বিক্ষুব্ধ ভাব তখনও অটুট আছে। বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন জাবের জহিরুদ্দিন মহোদয়ের রক্তমাখা জামা তারা সংঘর্ষের স্থানে নিয়ে গিয়েছিল এবং তা ওরা ফেলে রেখে এসেছিল জাবের জহিরুদ্দিন সংঘর্ষে অংশ নিয়েছিল এটা প্রমাণের জন্য? আমি বলতে চাচ্ছি শুধু নয়, এটা সত্যি আব্দুল কাদের কামাল উদ্দিন, আহমদ মুসা বলল। কিন্তু কেন আপনি বলতে চাচ্ছেন? আপনি কে? কেন আপনি আমাদের সংগ্রাম বিকৃত করছেন? কেন আপনি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন? আব্দুল কাদের কামাল উদ্দিনের মুখ থেকে বিস্ফোরণের মতো বেরিয়ে এলো কথাগুলো। আহমদ মুসা প্রথমে হাসল, তারপর গম্ভীর হয়ে উঠল, বলল, আব্দুল কাদের কামাল উদ্দিন, আমি নাক গলাইনি। তোমাদের ঘটনা আমার নাককে তার মধ্যে টেনে এনেছে। বলে আহমদ মুসা থাইল্যান্ডে প্রথম যেদিন সে ল্যান্ড করে এবং হোটেলে আসে, তখন সে কিভাবে জাবের জহিরুদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মধ্যে পড়ে যায়, কিভাবে তার ট্যাক্সি পুলিশ দখল করে নেয়, কিভাবে পুলিশের হাতে সে বন্দী হয়, কিভাবে সে আহত হয়ে ডজনখানেক সন্ত্রাসীকে হত্যা করে, পুলিশ ও সরকারের আস্থা অর্জন থেকে সকল ঘটনা সে খুলে বলে এবং তার সংক্ষিপ্ত ধারাবাহিক বিবরণ আহমদ মুসা তাদের সামনে তুলে ধরে। আহমদ মুসা যখন কথা শেষ করল, তখন সর্দার জামাল উদ্দিন, আব্দুল কাদের কামাল উদ্দিন, আয়েশা আলিয়া তিনজনই যেন স্বপ্নের জগতে। তাদের বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি আহমদ মুসার উপর আঠার মতো লেগে আছে। তাদের চোখের পাতাও যেন নড়ছে না, বাকরুদ্ধ তারা। আহমদ মুসাও দীর্ঘ কথা শেষ করে সোফায় হেলান দিয়েছে। আব্দুল কাদের কামাল উদ্দিন মুখ নিচু করল। সর্দার জামাল উদ্দিন, আয়েশা আলিয়ার মুখও নিচু হয়ে গেছে। কথা বলল না তারা কেউ। বাইরে বৃষ্টি তখন থেমে গেছে, নিস্তব্ধ চারিদিক। আব্দুল কাদের কামাল উদ্দিনকে আবার কিছু বলতে গিয়েছিল আহমদ মুসা, কিন্তু দেখল তার নতমুখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে উরুর উপর। আয়েশা আলিয়াও 2 গণ্ড অশ্রুসিক্ত দেখতে পেল সে, শুধু মুখ শুকনো সর্দার জামাল উদ্দিনের। আব্দুল কাদের কামাল উদ্দিন ছুটে গিয়ে আহমদ মুসার পায়ের কাছে বসল। তারপর আহমদ মুসার 2 হাঁটুর উপর মুখ গুজে বলল, আমাকে মাফ করুন স্যার। আহমদ মুসা হেসে তাকে তুলে পাশে বসালো, বলল, তুমি যা করেছ তার মধ্য দিয়ে জাতির প্রতি তোমার ভালোবাসারই প্রকাশ ঘটেছে, অন্যায় কিছু করনি। বিস্ময় নিয়ে তাকিয়েছিল সর্দার জামাল উদ্দিন, আয়েশা আলিয়া। আহমদ মুসা থামতেই সর্দার জামাল উদ্দিন আহমদ মুসাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার? আমরা কিছুই বুঝতে পারছি না। আহমদ মুসা একটু হাসল, বলল, কিছুই না জনাব, আব্দুল কাদের কামাল উদ্দিন আমার পরিচয় উদ্ধার করে ফেলেছে। বিস্ময় বিস্ফারিত হয়ে উঠেছে আয়েশা আলিয়ার চোখ। অভিভূতের মতো যেন অজান্তে সে উঠে দাঁড়িয়েছে, বলল, ভাইয়া
ইনি কি তাহলে সেই আহমাদ মুসা? হ্যাঁ আয়েশা, এর কথাই আমরা পত্রিকা, ম্যাগাজিন এবং ইন্টারনেটে পড়েছি। ধপ করে সোফায় বসে পড়ল আয়েশা আলিয়া, মুখ ঢাকল দুহাত দিয়ে, যেন নিজেকে সে আড়াল করতে চায় আহমাদ মুসার কাছে। বিস্ময় সর্দার জামাল উদ্দিনের চোখেও। বলল, আমি ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা। কথা শেষ করে সর্দার জামাল উদ্দিন চোখের পলকে গিয়ে আহমাদ মুসার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল এবং মাথা নুইয়ে আহমাদ মুসার হাত চুম্বন করল। আহমাদ মুসা সর্দার জামাল উদ্দিনকে টেনে তুলে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি দুঃখিত, আপনি আমাকে আপনার নাতির মতো বলেও আমার পায়ের কাছে এসে বসছেন, এটা ঠিক হয়নি। দুঃখিত হওয়ার কিছু নেই, আনুগত্য প্রকাশের, বুজুর্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের এটাই আমাদের যুগ যুগান্তের পাহাড়ি রীতি, বলল সর্দার জামাল উদ্দিন। কিন্তু এটা ইসলামী রীতি নয়, আহমাদ মুসা বলল। সর্দার জামাল উদ্দিন আহমাদ মুসাকে বসিয়ে নিজে তার সোফায় ফিরে গেল। বলল, এটা একটা রীতি মাত্র। ইসলাম লোকাল অনেক রীতিকেই গ্রহণ করেছে। আমাদের শাহ পরিবারের শেখ আব্দুল কাদেরের কাছে এটা শুনেছি, তিনি এ রীতিকে অনুমোদন দিয়েছেন। আহমাদ মুসা ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন এ প্রসঙ্গ থাক, আমি উঠতে চাই। এখানে থেকে দেখো কোনো অসুবিধা হয় কিনা। অসুবিধা হলে আমি তোমাকে হোটেলে দিয়ে আসব। আর আমি যা বুঝেছি সেটা যদি সত্যি হয়, তাহলে গোটা বেতাঙ্গ শুধু নয়, সমগ্র কাতান পাহাড় অঞ্চলে আমার বাড়ির চেয়ে নিরাপদ জায়গা কোথাও নেই। আহমাদ মুসা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকালো জামাল উদ্দিন কাতানের দিকে। হাসলেন তিনি, বললেন, তুমি কোহেতান কবির পরিবারকে খুঁজছ না? আমাদের কাবিলায় সেই পরিবার। কিন্তু বাড়ির নেম প্লেটে তো লেখা নেই, বলল আহমাদ মুসা। এটা বাড়ির একটা ছদ্মবেশ। সর্দার জামাল উদ্দিন বলল, কেন? জিজ্ঞাসা আহমাদ মুসার। সর্দার জামাল উদ্দিন গম্ভীর হয়ে উঠল, বলল, কোহেতান কবির পরিবার, তুমি যাকে ব্ল্যাক ইগল বলছ, আমরা যাকে মুজাহিদিন পাত্তানি মুভমেন্ট বলি, তার সাথে যুক্ত হয়ে গেছে। এরপরেই এ ছদ্মবেশ সতর্কতার জন্যে। আহমাদ মুসার চোখে মুখে বিস্ময় আনন্দ দুইয়েরই প্রকাশ। আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে তিনি এভাবে আমাকে আপনাদের মধ্যে এনে দিয়েছেন। তা পরিস্থিতি তোমার কাছে যা শুনলাম, তাতে আমরা তোমাকে সাহায্য নয়, আমাদেরই তোমার সাহায্য ভিক্ষা করা উচিত, যা শাহজাদি জয়নব জুবাইদা করেছে। বলেই সর্দার জামাল উদ্দিন তাকালো আব্দুল কাদের কামাল উদ্দিনের দিকে। বলল, কামাল, তুমি একে টয়লেট দেখিয়ে দাও এবং এক প্রস্থ পোশাক এনে দাও। আর বোনায়েশা, তুমি যা উপরে গেস্টরুমে বেড সবকিছু ঠিকঠাক করে দাও। উঠল সর্দার জামাল উদ্দিন, উঠল সবাই। মাগরিবের নামাজে ইমামতি করল আহমাদ মুসা। নামাজ শেষ করে সর্দার জামাল উদ্দিন আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, মুয়াজ্জাজ ভাই আহমাদ মুসা, তোমার সাথে জরুরি আলাপ আছে, কিন্তু একটু বাজারে যেতে হবে আমাকে, আমি এক্ষুনি আসছি। উঠে দাঁড়ালেন সর্দার জামাল উদ্দিন। বলল, আয়েশা আলিয়াকে, আয়েশা বোন, তুমি এর মধ্যে চাটা নিয়ে এসো। চলে গেল সর্দার জামাল উদ্দিন। আহমাদ মুসারা সবাই জায়নামাজ থেকে সোফায় ফিরে এলো। আহমাদ মুসা সামনের সোফায় বসলে আব্দুল কাদের কামাল উদ্দিন পাশে একটু দূরের সোফায় বসল আয়েশা আলিয়া। স্যার, সত্যপন্থী ও অসত্যপন্থীদের সহাবস্থান ও সহযোগিতা খুব কঠিন এবং খুবই ঝুঁকিপূর্ণ। অসত্যপন্থীদের সংস্পর্শ সাহচর্যে সত্যপন্থীদের কাজ ও বিশ্বাসে বিচ্যুতি আসতে পারে। ইসলামের ইতিহাসে এর সাক্ষ্য অনেক আছে। কথা প্রসঙ্গে বলল আব্দুল কাদের কামাল উদ্দিন। হাসল আহমাদ মুসা, বলল, তোমাকে ধন্যবাদ। তোমার আশঙ্কা ঠিক, সত্যপন্থীরা জ্ঞান, বুদ্ধি, উদ্যোগ, আয়োজনে দুর্বল হয়। তাহলে তোমার আশঙ্কা সত্য হতে হবে, ইতিহাসও এর সাক্ষী। আর সত্যপন্থীরা যদি সর্বক্ষেত্রে সফল হয়, তাহলে তোমার আশঙ্কার উল্টোটা ঘটবে। তোমাদের খুব কাছের একটা দেশের দৃষ্টান্ত দেখো। বাংলাদেশ ভারত উপমহাদেশের একটা অংশ। ভারতে 800 বছর মুসলিম শাসন ছিল এবং এই মুসলিম শাসনের কেন্দ্র ছিল দিল্লি। শাসনের শক্তি, প্রভাব, প্রতিপত্তি সব কিছু চূড়ান্ত প্রদর্শনী ছিল সেখানে। মুসলিম শাসন কেন্দ্রের 800 বছরের প্রভাব প্রতিপত্তি সত্ত্বেও দিল্লি ও তার আশপাশের অঞ্চলে মুসলমানরা সাংঘাতিকভাবে সংখ্যালঘিষ্ঠ। মুসলিম শাসনকেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী অঞ্চলে ছিল বাংলাদেশ প্রদেশটি। অথচ এই বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এর কারণ বাংলাদেশে প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক শক্তি ছিল না, ফলে উন্নততর ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব বেশি কাজ করেছে। প্রতিটি মানুষের শান্তি, সম্মান, সমৃদ্ধির জীবন চায়। শাসকের তলোয়ারের ছায়া থেকে অনেক দূরে
মুসলিম শাসনের একটি প্রদেশ বাংলাদেশে ইসলামের মহান অনুসারীরা তাদের কাজ, কথা ও চরিত্রের মাধ্যমে আপামর মানুষদের শান্তি, সম্মান ও সমৃদ্ধি জীবনের সন্ধান দিয়েছিলেন। তার ফলেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। সুতরাং উন্নততর ধর্ম ও সংস্কৃতির অনুসারী মানুষদের সহাবস্থানে ভয় করার কিছু নেই। এবার মুখ খুলল আয়েশা, বলল, ধন্যবাদ আপনাকে স্যার। প্রথম দিন থেকে আপনার কাছে নতুন নতুন সব কথা শুনছি, সত্য হিসাবে শিরোধার্য হয়ে উঠেছে। এবার আব্দুল কাদের কামাল উদ্দিন বলল, কিন্তু আমির, হাবিব, হাসাবাহ উল্টো ব্যাখ্যা করেন তাহলে এতটাই? কি নাম বললে? আহমদ মুসা বলল, হাবিব হাসাবাহ। বলল আব্দুল কাদের, কে তিনি? কিসের আমির তিনি? আহমদ মুসার প্রশ্ন, কেন, তিনি আমাদের পাত্তানি মুজাহিদিনের আমির। হাবিব হাসাবাহ, কতদিন থেকে তাকে তোমরা জানো? বলল আহমদ মুসা, 2 বছর। আব্দুল কাদের বলল, 2 বছর আগে তিনি কোথায় ছিলেন, কি করতেন? জিজ্ঞাসা আহমদ মুসার। তা তো আমরা জানি না, তার আরও ঘনিষ্ঠজনরা তাকে জানতে পারেন। তবে শুনেছি তিনি জার্মানিতে বসবাসকারী একটি থাই মুসলিম পরিবারের সন্তান। তিনি আল আজহারে লেখাপড়া করেছেন। ছাত্রজীবন থেকেই মিশনারি চরিত্রের শেকড় সন্ধানে থাইল্যান্ডে আসেন এবং জাতির দুঃসময় দেখে তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেন। থামল আব্দুল কাদের। হাসল আহমদ মুসা, বলল, জার্মানিতে তো নয়, কোনো দেশে কোনো মুসলিমের নাম এমন হয় না। হাসাবা শব্দটি হিব্রু, আরবি না। হাবিব শব্দটি আরবি বটে, কিন্তু আরবি ইহুদিরা এই নাম ব্যবহার করে থাকে। এখন বলো, লোকটি থাই চেহারার? জি না, তার চেহারা আরবীয়দের মতো। শুনেছি তার আব্বা থাই হলেও মা আরবি, এ কারণেই তার আরবি চেহারা। বলল আব্দুল কাদের। আব্দুল কাদের, লোকটি ইহুদি। তোমার মানতে কষ্ট হবে, কিন্তু তিনি ইহুদি হলে তবে আজ থাইল্যান্ডে যা ঘটছে তার সাথে তোমার আমির হাবিব হাসাবার সম্পর্ক দাঁড় করানো যায়। হাবিব হাসাবা কোথায়? কথা শেষ করতে পারো না আহমদ মুসা, দরজায় নক হলো। আহমদ মুসা থামল। দাদাজান এসেছেন বলে আব্দুল কাদের গেল দরজা খুলে দেওয়ার জন্য। দাদাকে সালাম দিয়ে স্বাগত জানালো। তার দাদার সর্দার জামাল উদ্দিন ভেতরে প্রবেশ করল। আব্দুল কাদের দরজা বন্ধ করতে গিয়ে সামনে চোখ পড়তে দেখল নিচে উপত্যকার দিক থেকে লোকজন তার বাড়ির রাস্তা ধরে উপরে উঠে আসছে। কে আসছে এই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে পড়ল আব্দুল কাদের। লোকটি আরও সামনে এগিয়ে এলো। চেহারায় চোখ পড়তে চমকে উঠল আব্দুল কাদের। লোকটি সাবাত সোলাইমান, একজন থাই মুসলিম। সে বেতাং এলাকায় মুজাহিদিন পাত্তানি মুভমেন্ট ওরফে ব্ল্যাক ইগলের নেতা হাবিব হাসাবার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রত্যেক এলাকায় এমন বিশেষ লোক রয়েছে, মনে করা হয় এরা গোপন গেরিলা ইউনিটের সদস্য। এরা খুবই পাওয়ারফুল। তাদের বাড়িতে সে কয়েকবার এসেছে। আব্দুল কাদের ভেতরে ছুটে গিয়ে তার দাদাকে বলল, দাদা, সাবাত সোলাইমান। সাবাত সোলাইমান? ভালো, খুব ভালো করিতকর্মা লোক, নিয়ে এসো। সাবাত সোলাইমান নামটা শুনে চমকে উঠেছিল আহমদ মুসা। নামটা শুনেই সে বুঝেছিল সে ইহুদি। আব্দুল কাদের কামাল উদ্দিন বারান্দায় গিয়ে দাঁড়ায়। সাবাত সোলাইমান এলো। আব্দুল কাদের কামাল উদ্দিন তাকে সালাম দিল। সাবাত সোলাইমান সালাম নিয়ে বলল, তোমাদের বাসায় যে মেহমান এসেছিলেন তিনি আছেন? আছেন, বলল আব্দুল কাদের। চলো, বলে দ্রুত উঠে এলো বারান্দায়। লোকটি বারান্দায় উঠে আসতে আব্দুল কাদের কামাল উদ্দিন দেখল সাবাত সোলাইমান লোকটি তার পেছনেই, ডান হাতটি তার পকেটে। ড্রয়িং রুমে প্রবেশ করল তারা। আহমদ মুসা সহ অন্য সবাই উঠে দাঁড়ালো। সাবাত সোলাইমান আহমদ মুসাকে এক নজর দেখেই পকেট থেকে রিভলভার সমেত হাত বের করে এনেছিল। রিভলভার তুলেছিল আহমদ মুসাকে লক্ষ্য করে। সাবাত সোলাইমানের হাতে রিভলভার সর্দার জামাল উদ্দিন, আয়েশা আলিয়া দুজনেই দেখতে পায়। তাদের চোখে আতঙ্ক, বিমূঢ় ভাব আব্দুল কাদের কামাল উদ্দিনের। আহমদ মুসার দিকে রিভলভার তুলে এসে চিৎকার করে ওঠে, সেদিন মসজিদেই তোমাকে চিনতে পেরেছি, তুমি আহমদ মুসা। দেখা মাত্র গুলির নির্দেশ তোমাকে, কিন্তু নিশ্চিত হবার জন্য একটু অপেক্ষা করছি। আজ তোমার ফটো পেয়েছি, কয়েকদিন জীবন বেশি পেলে, আজ তোমার দিন শেষ। কথা শেষ হবার আগেই তার রিভলভার থেকে গুলি বেরিয়ে এলো। আহমদ মুসার দুচোখ স্থিরভাবে নিবদ্ধ ছিল সাবাত সোলাইমান লোকটির তর্জনের দিকে, আর তার ডান হাত সেটেছিল পকেটের সাথে। সাবাত সোলাইমানের তর্জনের ট্রিগারে চেপে বসার সঙ্গে সঙ্গে নিজের মাথা পেছন দিকে ছুড়ে দিয়ে ছিটকে পড়েছিল সোফার উপর। এই ফাঁকে পকেট থেকে বের করে নিয়েছিল রিভলভার।
পিঠ দিয়ে সোফায় স্পর্শ করতে হাতে তুলে নেওয়া রিভলভার থেকে পরপর 2টি গুলি করে। সাবাত সোলাইমান তার প্রথম গুলিকে ব্যর্থ হতে দেখে নতুন টার্গেটের রিভলভার নামায়, কিন্তু সে সময়ে আহমদ মুসার প্রথম গুলি এসে বিদ্ধ হয় তার হাতে। হাতের রিভলভার ছিটকে পড়ে যায়। আহত হাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে সাবাত সোলাইমান তার বাম হাত বাম পকেটের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে আহমদ মুসার দ্বিতীয় গুলি এসে বিদ্ধ করল সাবাত সোলাইমানের বুককে। মেঝের উপর ঢলে পড়ল সাবাত সোলাইমানের দেহ। ঢলে পড়ে বুক চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমাকে মারলেও তুমি পালাতে পারবে না। এখান থেকে আমি একা আসিনি, জিহবা অবশ্যই তোমাকে শাস্তি দেবেন। কথা শেষ হওয়ার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শেষ বাক্যটা সাবাত সোলাইমান হিব্রু ভাষায় বলল। সাবাত সোলাইমানের পকেটের মোবাইল বেজে ওঠে। আহমদ মুসা দ্রুত ছুটে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে। নিশ্চিত সাবাত সোলাইমানের কোনো সাথীর টেলিফোন। তার শেষ কথা যদি সত্যি হয়, তাহলে আশেপাশে কোথাও থেকে ওরা টেলিফোন করেছে, হয়তো গুলির শব্দ ওরা শুনতে পেয়েছে। আহমদ মুসা মোবাইল তুলে নিয়ে যতটা পারা যায় সাবাত সোলাইমানের কণ্ঠ নকল করে বলল, হ্যালো। ওপার থেকে কে একজন বলল, সাবা, গুলিগুলোর শব্দ পেলাম, তুমি ঠিক আছো? উপরের কণ্ঠে উঠবে, আমি আহত, শয়তানটা আমাকে 2টি গুলি করেছে, তোমরা এসো, জিহবা আমাদের সাহায্য করুন। বেদনাকাতর আর্তকণ্ঠ কথাগুলো আহমদ মুসা তার কণ্ঠ অনেকটাই সাবাত সোলাইমানের মতো শোনাল। শেষ বাক্যটা আহমদ মুসা হিব্রু ভাষাই বলল। কণ্ঠটি সাবাত সোলাইমানের এ বিশ্বাস নিশ্চিত করার জন্য হিব্রু ব্যবহার করল। আহমদ মুসা সাবাত সোলাইমানের সাথীদের সবাইকে সামনে আনতে চায়। এজন্য সে সাবাত সোলাইমানের আহত হওয়ার খবরটা ওদের জানায়, যাতে তাদের উদ্ধার করতে সবাই ছুটে আসে। তুমি কোথায়? ওপার থেকে জিজ্ঞেস করল। আমি বারান্দার সিঁড়ির আড়ালে, তুমি অপেক্ষা করো, আমরা আসছি। কথা শেষ হওয়ার সাথে সাথে ওপার থেকে মোবাইল বন্ধ হওয়ার শব্দ। আহমদ মুসা মোবাইল পকেটে রেখে দিয়ে আব্দুল কাদের কামাল উদ্দিনকে বলল, এ লাশটা বারান্দার সিঁড়ির আড়ালে ঠেস দিয়ে রেখে আসি, চলো। বলে আহমদ মুসা সাবাত সোলাইমানের লাশটি পাজাকলা করে তুলে নিল। আহমদ মুসা সর্দার জামাল উদ্দিনের 2-1টা কথা শুনে লাশ নিয়ে চলতে শুরু করে। আয়েশা আলিয়া ছুটে এসে দাদার হাত ধরে বলল, সাবাত সোলাইমানের সাথে নাকি অনেক? হতে পারে, আমি জানি না, কিন্তু ভেবো না, আল্লাহর কাছে সংখ্যা বড় নয়। আর আহমদ মুসা আল্লাহর কি ধরনের সৈনিক তা তো ইতোমধ্যেই বুঝে গেছ। বলেই সর্দার জামাল উদ্দিন হাঁটতে শুরু করে বলল, এসো, বাইরে গিয়ে দেখি, শয়তানরা এক্ষুনি এসে যেতে পারে। সাবাত সোলাইমানের লাশকে আহমদ মুসা ইতোমধ্যে নিচের পাশে সিঁড়িতে রেখে এসেছে। আহমদ মুসা একটু পেছনে দাঁড়িয়ে আব্দুল কাদের কামাল উদ্দিন। অস্থির হয়ে উঠেছে জামাল উদ্দিন এবং অন্য সবাই। সর্দার জামাল উদ্দিন বলেই ফেলল, ভাই আহমদ মুসা, এই মুক্ত জায়গায় আমাদের দাঁড়ানো কি ঠিক হচ্ছে? ওদের চোখ এদিকেই, ওদের কয়েকজনকে দেখা যাচ্ছে, ওরা ধীরে ধীরে এদিকেই আসছে। এদিকে চোখ আছে ঠিকই, কিন্তু ওরা এদিক দিয়ে আক্রমণ করবে না। চোখের সামনে এভাবে আসাই তার প্রমাণ। তার মানে? বলল সর্দার জামাল উদ্দিন, তার কণ্ঠে বিস্ময়। তার মানে ওরা আমাদের পেছন দিক দিয়ে আক্রমণ করবে, বলল আহমদ মুসা। বুঝেছি, তাহলে চলো ওদিকে দেখি, বলল সর্দার জামাল উদ্দিন। পেছনে কি দরজা আছে? আছে, ভেতর থেকে তালাবদ্ধ। তালা আজ কোনো বাধা নয়, বলে আহমদ মুসা দাঁড়িয়ে বলল, আপনারা এখানে দাঁড়ান, আমি ওদিকটা দেখি। আহমদ মুসা ভেতরে যাবার জন্য পা বাড়ায়। সর্দার জামাল উদ্দিন বলে, শত্রু যদি পেছন থেকে আসে তাহলে আমাদের এখানে থাকা কেন? থমকে দাঁড়ালো আহমদ মুসা, মুখ ফিরিয়ে বলল, ওরা যাতে বুঝতে পারে পেছনে আমাদের কোনো সতর্কতা নেই, চোখ নেই, তাহলে ওরা নিশ্চিন্তে পেছন দিক থেকে আসতে পারে। আমরা বুঝেছি স্যার, ধন্যবাদ। হাসি মুখে একসাথে বলে উঠল আব্দুল কাদের কামাল উদ্দিন, আয়েশা আলিয়া। আলহামদুলিল্লাহ, বলে আহমদ মুসা দ্রুত পায়ে ভেতরে ঢুকল।